স্বাধীনতা পরবর্তী যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা সকলকেই আমি দেখেছি তারা একমাত্র ভারতের তাবেদারি করে গিয়েছে। তো ভারতের তাবেদারি যদি করে থাকে তাহলে আমরা কি করে স্বাধীন হলাম ভাই? হাসিনা নাকি আজকে ফেসবুকে লাইভে আসবে? আপনি আসেন লাইভে, কেন? আপনি সশরীরে আসেন, আমরা আপনাকে ওয়েলকাম জানাবো। আপনি আসেন, আসার পরে আমরা আপনাকে প্রথমেই বিচারে কাঠগড়ায় দাঁড় করাবো, তারপরে ফাঁসির কাজটা ঝোলাবো। আমার একমাত্র ছেলে মোহাম্মদ ফারহান ইসলাম ভূঁইয়া, ফারহান ফাইয়াস, সে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। অত্যন্ত মেধাবী ছিল সে, তার অনেক সম্ভাবনা ছিল। আমরা তাকে হারিয়েছি। আমাদের পরিবার দীর্ঘদিন ট্রমাতে ছিলাম। আমার একমাত্র ছেলেকে হারিয়ে, আমার স্ত্রী এখনও প্রায় অসুস্থ। সর্বোপরি আমরা যে শোকে ছিলাম, এই শোককে আমরা এখন শক্তিতে পরিণত করে ফেলেছি। কেন করেছি ভাইজান জানেন? কারণ আমার ছেলেসহ যারা এই আন্দোলনে, এই জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছে, তাদের এই আন্দোলনের ফসলটা আমার কেন জানি মনে হচ্ছে যে হারিয়ে যাচ্ছে, বা এটা হাইজেক হয়ে যাচ্ছে। এই ফসলটা, এটার আমার দৃষ্টিতে মনে হচ্ছে যে আমরা ৭১-এ আমার জন্ম, আমি ৭১-এর স্বাধীনতা যুদ্ধের সময় আমি শিশু। আমরা ৭১-এ স্বাধীন হয়েছি, বাট কি পেয়েছিলাম? আমরা একটা জাস্ট ভূখণ্ড পেয়েছি। আমরা কি পরিপূর্ণভাবে স্বাধীন হতে পেরেছি? কিন্তু স্বাধীনতা পরবর্তী যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা সকলকেই আমি দেখেছি তারা একমাত্র ভারতের তাবেদারি করে গিয়েছে। তো ভারতের তাবেদারি যদি করে থাকে তাহলে আমরা কি করে স্বাধীন হলাম ভাই? এবারে যে ২৪-এর অভ্যুত্থানে যারা আমার ছেলেসহ যারা জীবন দিয়ে শহীদ হয়েছে, তাদের এই ত্যাগ, তাদের এই আত্মত্যাগ, ইভেন প্রায় ২২,০০০ আহত যোদ্ধা, তাদের এই যে ত্যাগ, আমি বলবো এই ত্যাগের বিনিময়ে আমরা কি আবারও তাদের ভারতের তাবেদারি করতে চাই? সুতরাং এটা কোনো ক্রমেই হতে দেওয়া যায় না। আজকে দেখেন, সেই ফ্যাসিবাদীরা পালাতে বাধ্য হয়েছে, কিন্তু এখনো ফ্যাসিবাদীর দোষরোধ পেতে আছে। কি করে এই দেশে আবার থামা মিলবে? আমি গতকালকে ফেসবুকে দেখতে পেলাম যে সেই ফ্যাসিবাদীর, সেই রাক্ষসী হাসিনা নাকি আজকে ফেসবুকে লাইভে আসবে। আপনি আসেন লাইভে, কেন? আপনি সশরীরে আসেন, আমরা আপনাকে ওয়েলকাম জানাবো। আপনি আসেন, আসার পরে আমরা আপনাকে প্রথমেই বিচারে কাঠগড়ায় দাঁড় করাবো, তারপরে ফাঁসির কাজটা ঝোলাবো। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি বেশি দীর্ঘায়িত করব না। যারা এই আন্দোলনের ফসলের বিনিময়ে যারা নিজেরা একতরফাভাবে সুবিধা নিতে চাচ্ছেন, কয়েকটা রাজনৈতিক দল, আমি বলবো জামাতে ইসলামী বাদ দিয়ে, যারা খুব দ্রুত নির্বাচন করে অস্থির হয়ে যাচ্ছেন। কেন? আপনারা সেই ফেসিবাদের মতন আপনারা কি আবারও এই দেশকে লুটেপুটে খাওয়ার জন্য নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছেন? এটা কিন্তু আমরা শহীদপুরের পক্ষ থেকে, আহত পরিবারের পক্ষ থেকে আমরা কেউ নিতে পারবো না। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে আমি বলবো যে আমার ছেলে সহ যারা শহীদ হয়েছে তারা এই দেশে একটা সুন্দর রাষ্ট্র চেয়েছিল, যাতে করে এই দেশে কোনো অন্যায়, অবিচার, দুর্নীতি করেছিল, সেই দুর্নীতিগ্রস্ত বা আমাদের সর্বোপরি আমাদের যে ভোটাধিকার হরণ করেছিল, সেই ভোটাধিকার, আমাদের মৌলিক অধিকার, এগুলো যেন আমরা আর বঞ্চিত না হই। সেই জন্য আমি বলবো আমাদের ইলেকশনের আগে সর্বপ্রথম আমাদের শহীদ পরিবারদের বিচার দরকার। প্রথমে আমরা বিচার, তারপরে সংস্কার, তারপরে আমি বলবো নির্বাচন। এর আগে এই দেশে আমরা কোনো নির্বাচন মেনে নিতে পারি না। আর আমি বাংলাদেশ জামাতে ইসলামের কাছে আমি আহ্বান জানাবো, বাংলাদেশ যেহেতু একটা ইসলামিক রাষ্ট্র, এখানে যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন চালু না হবে, প্রবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত এই দেশে শান্তি কামনা করা যায় না। সেই জন্য আমি বলবো যারা ইসলামী সমমনা দল আছে তাদের সাথে আপনারা একত্রিত হয়ে, আমরা একটা ছোট্ট বাংলাদেশ, একটা ছোট্ট দেশ, এখানে এত ইসলামিক দল, আমরা কেন একত্রিত হয়ে দেশ গড়ার কাজে লিপ্ত হতে পারি না? আমি আজকের এই মঞ্চ থেকে আমি আহ্বান করব, আপনারা ইসলামী রাষ্ট্রগুলোর সাথে সম্মিলিতভাবে দেশ গড়ার কাজে লিপ্ত হন। এই আহ্বান রাখে
আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।